নেপালে এই মুহূর্তে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা আমার ব্যক্তিগত মত অনুসারে 100% ইউএস ইঞ্জিনিয়ার্ড একটা রেভলিউশন। কেন ইউএস ইঞ্জিনিয়ার্ড বলছি তার কারণ আমি প্যাটার্নটা বোঝবার চেষ্টা করছিলাম। মানে আপনি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এই তিনটে দেশের কর্মপদ্ধতি এবং তাদের ওখানে বিপ্লবের নামে যেভাবে পরিবেশটাকে তৈরি করা হলো, এবং নেপালের এই ঘটনাটার টাইমিংটা আপনি দেখুন কি অদ্ভুত ব্যাপার। প্রথমে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের ওপরে ট্যারিফ লাগিয়ে ভারতবর্ষের অর্থনীতি, ডেড ইকোনমি ইত্যাদি যাচ্ছে তাই অপমান করলেন, একটা বিশৃঙ্খলা করলেন, বলে দিলেন ভারতবর্ষের দ্বারা কিছু হবে না। এদিকে ভারতবর্ষ, রাশিয়া, চীন এদের সাথে বিভিন্ন সামিটে আমরা দেখলাম যে একাধিক লিডার সাউথ এশিয়া এবং ইস্ট এশিয়া, যেটা ভারতবর্ষের ইস্ট পলিসি, সেই ওয়াইজ আমরা ইস্ট এশিয়ায় একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করলাম এবং দক্ষিণ এশিয়াতে ভারত একটা গুরুত্বপূর্ণ লিডার হিসাবে অ্যাপিয়ার করা শুরু হলো। যেই মুহূর্তে আমরা ভারত, রাশিয়া, চীনকে এক সরলরেখায় দেখতে পারলাম, সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বাবু পাল্টি খেয়ে গেলেন এবং পাল্টি খেয়ে গিয়ে তিনি বললেন মোদি ইজ আ গ্রেট ম্যান এবং বলে বসলেন ভারতের সাথে আমেরিকার তো দারুণ স্পেশাল রিলেশনশিপ রয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, তার কিছুদিনের মধ্যেই দেখুন নেপালে এরকম একটা ঘটনা ঘটল। আমি একাধিকবার বলেছি যে এদের একটা কমন প্যাটার্ন আছে, বাংলাদেশেও এই কাজ এরা একাধিকভাবে করেছে, যে এরা মূলত ডিপ স্টেটের অপারেশনটা করে হচ্ছে দুইভাবে। পাকিস্তানে করে সরাসরি মিলিটারির ভেতরে ঢুকে পড়ে এবং মিলিটারি ব্যবস্থার মধ্যে ঢুকে সেখানকার প্রশাসনিক ব্যবস্থাটাকে টেরোরিজম প্রমোট করা থেকে শুরু করে যা খুশি করে। আর বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এই জায়গাগুলো এদের কর্মপদ্ধতি হচ্ছে যে এনজিওর মধ্যে দিয়ে লেটেন্ট কাজ শুরু করে। এই যে আপনি সঠিক জায়গাটা বললেন হামি নেপাল, এই হামি নেপাল দেখুন একটা এনজিও। বাংলাদেশেও দেখুন এই জেনজিদের নামে বিভিন্ন রকম ছাত্র সংগঠন এগুলো চলে এসছে। এরা পরবর্তী দিন কিন্তু কেউ আর ছাত্রদের উন্নতির কথা বলেনি। এই যে দীর্ঘ 1-1.5 বছর ধরে বাংলাদেশে যে না হচ্ছে ভোট, না হচ্ছে কোনো উন্নতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের কোনো সমাধান হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখুন প্রথমে শুরু হচ্ছে একটা অদ্ভুত জিনিস দিয়ে, যে জিনিসটাকে সকলেই রাজি হয়ে যাবে। যে কোনো বাংলাদেশের মানুষই বলবে হ্যাঁ সত্যি তো, যেটা হচ্ছে ঠিকই হচ্ছে। যে কোনো নেপালের মানুষও বলবেন হ্যাঁ ঠিকই তো, একটা জেনজিদের একটা কর্মপদ্ধতি নিয়ে বা দুর্নীতি নিয়ে বা সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে ঠিকই হচ্ছে। ফলে আমি সরকারের পক্ষে হই বিপক্ষে হই, আমার সামনে এমন একটা নোবেল কজ উপস্থাপনা করা হচ্ছে যে যেন এটা সত্যি কথা বলা হচ্ছে বলে আমাকে টেনে নেওয়া হলো, আমাকে ব্রেন ওয়াশ করে নেওয়া হলো। আমি ভাবলাম ওই লোকটা সঠিক কথা বলছে বলে আমি রাস্তায় নেমে গেলাম। এবার এই করে দল ভারী করে এর পেছনে আপনি দেখুন যে প্রথমে জেনজি এলো, ওখানে কিন্তু শান্তিপূর্ণ প্রোটেস্ট হচ্ছিল। একই রকমভাবে বাংলাদেশে আজ থেকে 1 বছর আগে বাংলাদেশে ছাত্ররা প্রোটেস্ট করছিলেন, তারা কোটা সিস্টেমের বিরোধী, সেই নিয়ে গভর্নমেন্টের সাথে কথা হচ্ছিল। হঠাৎ করে একটা দুর্নীতি, শেখ হাসিনা, এবং আপনাকে ট্যাগলাইনটা মাথায় রাখতে হবে, শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে সরানো হয়, শ্রীলঙ্কার রাজনীতিক নেতাদের যখন বাংলাদেশ থেকে সরানো হয়, এইখানেও একই ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে যে ওলি তুমি দেশ ছাড়ো। প্রথমেই আগে যারা রাষ্ট্রনায়ক আছেন তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া, এবং আমি যেই মুহূর্তে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে দেশের বাইরে বের করে দিতে পারবো, তাতে আমার সুবিধা হবে। আজকে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি পরায়ণ হোক, যাই হোক, তিনি যতক্ষণ আমি দেখতে পাচ্ছি যে আমার একজন মুখ্যমন্ত্রী আছে, আমার একজন প্রধানমন্ত্রী আছে, আমার কিন্তু সেই গণতন্ত্রের উপরে কনফিডেন্সটা থাকবে, আমার অভ্যন্তরীণ লড়াই তার সাথে থাকতে পারে। কিন্তু যখন আমি দেখবো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন, তখন কিন্তু গণতান্ত্রিক স্ট্রাকচারটা ভেঙে যাবে। এই একই কাঠামোতে আজকে যখন নেপালের প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন অন্য দেশে, শ্রীলঙ্কার রাষ্ট্রনেতাকে চলে আসতে হচ্ছে ভারতে, বাংলাদেশে শেখ হাসিনাকে লুকিয়ে সেনাবাহিনীর বিমানে চলে আসতে হচ্ছে, তখন মানুষের মধ্যে প্রশ্ন আসছে যে জাতি হিসাবে এটা ফেল করে গেল। এইবারে দেখবেন আবার আমি বলে দিচ্ছি, এরকম হতেই পারে মোহাম্মদ ইউনূসের মতো কোনো একজন কাঠপুতুলের সরকারকে হয়তো ওখানে বসিয়ে দিয়ে পেছন থেকে কলকাঠি